সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে উপস্থিত হয়েছি তোমাদের জীববিজ্ঞান বিষয়ে আরেকটি অধ্যায় নিয়ে, এবং সেই অধ্যায়টি হচ্ছে চতুর্থ অধ্যায়। তোমরা জানো যে এর আগেও আমরা এই অধ্যায় থেকে কিছু অংশ পড়েছি। তো চলো আমরা শুরু করি। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু যদি জানাতে, তাহলে আমি শিওর হতাম, আমি পাঠটি শুরু করতে পারতাম। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আফরিনা হক। আমার শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি ঢাকা অনলাইন স্কুলের পক্ষ থেকে, এবং ঢাকা অনলাইন স্কুল তোমাদের সঙ্গে এই সময় অনেক লেসন নিয়ে তোমাদের সামনে প্রতিনিয়ত উপস্থিত হচ্ছে, এবং আশা করছি তোমাদের অনেক অনেক উপকার হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ছোট্ট একটি ভিডিও দেখে আসি। দেখি যে এই ভিডিওতে আমরা কি কি দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি গেমস, বাচ্চারা গেমস খেললো, তারপর এখানে স্পোর্টস হচ্ছে, ঈদ মানে কামার কাজ করছে, তারপর ইট ভাঙা হচ্ছে। আরো দেখতে পাচ্ছি আমরা এরপরে যে কাপড় ধোয়া হচ্ছে। সবগুলোই খেয়াল করো, একটা নির্দিষ্ট বিষয়ের উপরে নির্ভরশীল, বোঝা টানছে। তো এই যে কাজগুলো আমরা দেখে আসলাম, এটা আসলে কি? এগুলো সবই হচ্ছে কায়িক শ্রম, অর্থাৎ আমরা প্রতিনিয়ত অনেক কাজ করি। তো এই যে কায়িক শ্রম আমরা করি, এটার শক্তিটা কোথা থেকে আসে? নিশ্চয়ই আমরা ডিজেল বা তেলের মতো এমন কিছু ব্যবহার করি না সরাসরি, যেটা আমাদেরকে এই ধরনের কাজ করার জন্য সাহায্য করবে। হ্যাঁ বন্ধুরা, আসলেই চিন্তার বিষয় যে কোথা থেকে এই শক্তিটা আসে। তা আমরা একটু পিছন দিকে যাই, দেখি তো। গত অধ্যায়ে আমরা এরকম একটি রাসায়নিক বিক্রিয়া দেখে এসেছিলাম। এখানে আমরা দেখেছিলাম যে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে পানি বিক্রিয়া করে সৌরশক্তি এবং ক্লোরোফিল ছিল, সেখানে গ্লুকোজ উৎপাদিত হয়েছে, একই সঙ্গে অক্সিজেন উৎপাদিত হয়েছে, একই সঙ্গে পানি উৎপাদিত হয়েছে। এই যে সৌরশক্তি, সবকিছুর পিছনেই কিন্তু এই সৌরশক্তি। এটি যখন কার্বন ডাই অক্সাইড পানির সঙ্গে বিক্রিয়া করে গ্লুকোজ উৎপাদন করছে, অর্থাৎ গ্লুকোজ বলতে এখানে খাদ্য, শ্বসনের প্রস্তুত, এবং সাথে অক্সিজেন তৈরি করছে। তো এখানে এই সৌরশক্তি অর্থাৎ এই খাবারের মধ্যে কিন্তু এটি কি আছে? সঞ্চিত আছে। বিষয়টাকে যদি আমরা একটু উল্টো করে দেখি, তাহলে কি হয় দেখো তো। এটি ছিল সালোক সংশ্লেষণ, আর এটিকে উল্টো করলে আমরা পাবো এরকম একটি বিক্রিয়া, অর্থাৎ সেই অক্সিজেন এবং গ্লুকোজ এই দুটো বিক্রিয়া করে এখানে উৎপাদন করছে কার্বন ডাই অক্সাইড, পানি, এবং একই সঙ্গে শক্তি বা এনার্জি। এই যে গ্লুকোজ, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, পানি, শক্তি, এই জিনিসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ওখানেই আছে, এবং এটাকে রিভার্স করলেই আমি ওটাকে পাচ্ছি। অর্থাৎ যখনই এখানে গ্লুকোজ, অক্সিজেন, পানি উৎপাদন হচ্ছে, এইগুলো যখন আবারও বিক্রিয়া করছে, আবার বিক্রিয়া করে এখানে তৈরি হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি। এই শক্তিটাই হচ্ছে সেই সৌরশক্তি রূপান্তরিত রূপ। তাহলে এটাকে যদি আমি সালোক সংশ্লেষণ বলে থাকি, এই বিক্রিয়াটাকে আমি কি নামে ডাকবো? হ্যাঁ বন্ধুরা, এটার একটা নাম আছে, সেটির নাম হচ্ছে শ্বসন। আমরা সবাই জানি প্রকৃতিতে যত জীব আছে, প্রত্যেকটি জীবের কোষে কিন্তু শ্বসন প্রক্রিয়া ঘটে। শ্বসন ছাড়া কোনো জীব বেঁচে থাকতে পারে না। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যেমন অবাধ, মানে আলোর উপস্থিতিতে, আলোর অনুপস্থিতিতে দুইভাবে ঘটতে পারে, আবার ঠিক শ্বসনও সেরকম রাত দিন 24 ঘন্টা প্রতিটি সেকেন্ডে ঘটছে। শ্বসন ছাড়া কোষ কখনোই এক মুহূর্ত অবসর থাকে না, অর্থাৎ এই প্রক্রিয়াটি 24 ঘন্টা চলতে থাকে। তো আমরা দেখে আসি শ্বসন প্রক্রিয়ার
কি কি বস্তু, অর্থাৎ এই যে গ্লুকোজ, এই গ্লুকোজের এখানে যে আমি গ্লুকোজকে এখানে বলেছি যেহেতু এখানে উদ্ভিদের ছবিটা এনেছি। তো যদি আমরা প্রাণীর কথা চিন্তা করি তাহলে কিন্তু প্রাণীর সঙ্গে এখানে শর্করা, আমিষ, লিপিড, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড, ইভেন আমাদের উদ্ভিজ্জ আমিষও কিন্তু আছে। তো এরকম এই ধরনের বস্তুকে আমরা শ্বসনিক বস্তু বলছি, অর্থাৎ যেই বস্তুটা আমাদের দেহে থাকে আগে থেকে, অর্থাৎ আমরা যখন খাদ্য হিসেবে গ্রহণ করি তখন থাকে, আর উদ্ভিদ যখন খাদ্য প্রস্তুত করে উদ্ভিদ দেহে থাকে, এবং সেটি অক্সিজেনের সাহায্যে ভেঙে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি উৎপাদন করে। তো একটু আগে আমরা যে ভিডিওটি দেখেছিলাম যে মানুষ এত কাজ করছে, খেলছে, সেই শক্তিটা কোথা থেকে পেল? সেই শক্তিটাই হচ্ছে এখানে আমরা যে শক্তিটি দেখতে পাচ্ছি, এই শক্তি। তাহলে আমরা বুঝতে পারলাম যে সালোক সংশ্লেষণের ঠিক বিপরীত প্রক্রিয়াটি হচ্ছে শ্বসন প্রক্রিয়া। এখানে কিন্তু আমরা সেই জিনিসটাই দেখতে পাচ্ছি, অর্থাৎ সূর্যের আলোর সাহায্যে এখানে কার্বন ডাইঅক্সাইড, পানি যুক্ত হয়ে সালোক সংশ্লেষণ হয়ে গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি হচ্ছে। এই গ্লুকোজ এবং অক্সিজেন আবার বিক্রিয়া করে শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপাদন করছে। তাহলে বন্ধুরা বুঝতে পারলে যে ঘটনাটি কিন্তু রিসাইকেলের মতো সর্বক্ষণ চলতে থাকে। অর্থাৎ এই কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করছে উদ্ভিদ, আবার উদ্ভিদ যখন গ্লুকোজ অক্সিজেন তৈরি করছে সেটা আবার জীব ব্যবহার করে আবার সেটাকে পরিবেশে ফিরিয়ে দিচ্ছে। রিসাইকেলই এটা চলতেই থাকে, চক্রাকারে এই প্রক্রিয়াটি চলতেই থাকে, এবং এভাবেই কিন্তু সমস্ত জীবকুল বেঁচে থাকে। আসি শ্বসনের প্রকারভেদ। কয় প্রকার শ্বসন দেখতে পাচ্ছি এখানে আমরা? শ্বসনের প্রকার হচ্ছে দুটো, স্ববাত শোষণ আর অবাত শোষণ। স্ববাত, বাত মানে বাতাস, এখানে বাতাস বলতে অক্সিজেনকে বোঝানো হয়েছে, আর স্ব মানে হচ্ছে অক্সিজেন সহ, অর্থাৎ স্ববাত শোষণে আরেকটি, একটি হচ্ছে অবাত শোষণ, অর্থাৎ যেখানে অক্সিজেনের প্রয়োজন নেই। তাহলে শ্বসন প্রক্রিয়া দুই রকম আমরা জানলাম, একটি স্ববাত শোষণ আর একটি হচ্ছে অবাত শোষণ। খেয়াল করো, এখানে স্ববাত শোষণে অক্সিজেন দেখতে পাচ্ছি, অবাত শোষণে কি নেই? অক্সিজেনের প্রয়োজন নেই। কিভাবে ঘটছে এটি? তাহলে কেমন করে? এখানে যদি অক্সিজেন দিয়ে শ্বসনিক বস্তু ভেঙে যাচ্ছে, এখানে কিভাবে ভাঙছে? যেহেতু এখানে অক্সিজেন নেই, এখানে কোষের ভেতরে যে এনজাইম থাকে সেই এনজাইম দিয়ে ভেঙে যাচ্ছে, ফলে সেখানে আবার অন্য প্রোডাক্ট উৎপাদন হচ্ছে। আমরা বিস্তারিত ব্যাখ্যায় আসবো, আমরা দেখব। এবং এটি জীবদেহে সারাক্ষণ ঘটে, একটু আমি বলেছিলাম যে সর্বক্ষণ জীবদেহে এই ঘটনাটি ঘটতেই থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ববাত শোষণের একটি রাসায়নিক বিক্রিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজ, সেটা অক্সিজেনের সাহায্যে ভাঙছে, বিভিন্ন এনজাইমও সেখানে কাজ করছে, কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত হচ্ছে, পানি তৈরি হচ্ছে, শক্তি তৈরি হচ্ছে। আর যদি এটি অবাত শোষণ হয় তাহলে তো এখানে অক্সিজেন থাকবে না। তাহলে সেটি কিভাবে হচ্ছে? এটি হচ্ছে, এখানে দেখো গ্লুকোজ ভাঙছে, ওই যে সেই কোষের ভিতরে অবস্থিত বিভিন্ন এনজাইম, সেই এনজাইমের সাহায্যে সে তৈরি করছে কি খুবই ইম্পর্টেন্ট একটা বস্তু, ইথাইল অ্যালকোহল, এবং কার্বন ডাইঅক্সাইড, শক্তি। এখানে কিন্তু একটা পার্থক্য আছে, আমরা দেখতে পাচ্ছি যেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা দেখো আর এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা দেখো, তো আরো একটু পার্থক্য আছে। অর্থাৎ এখানে শক্তি তৈরি হচ্ছে অনেক বেশি, এখানে শক্তি তৈরি হচ্ছে কম। অর্থাৎ স্ববাত শোষণে কার্বন ডাইঅক্সাইড বেশি তৈরি হয়, পানি বেশি তৈরি হয়, শক্তিও বেশি নির্গত হয়। আর অবাত শোষণে ইথাইল অ্যালকোহল তৈরি হচ্ছে, কখনো কখনো ল্যাকটিক অ্যাসিড, কখনো কখনো খুবই কম, শক্তিটা যেটা তৈরি হয় খুব কম, এবং তৈরি হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, এবং সেটার পরিমাণও কম। তো আমরা দেখে আসি স্ববাত শোষণ। এখানে এরকম একটি ছবি তোমাদের বইতে আছে, এবং আমরা এই স্ববাত শোষণের এই যে ছবিটা, এটি হচ্ছে তার ধাপ, এবং এই ধাপগুলোকে আমরা চারটা ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটা হচ্ছে গ্লাইকোলাইসিস, দ্বিতীয়টা হচ্ছে অ্যাসিটাইল কোএর সৃষ্টি, তৃতীয়টা হচ্ছে ক্রেবস চক্র, এবং চতুর্থটা হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র। তো এই যে প্রক্রিয়া, এই যে ধাপে ধাপে প্রক্রিয়া, প্রত্যেকটা প্রক্রিয়ার মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া হয়, যেই বিক্রিয়াটি ছাড়া আসলেই শোষণ সম্ভব না। এবং এই বিক্রিয়াগুলো তোমরা যখন আরো বড় ক্লাসে উঠবে অনেক বড় বড় রিঅ্যাকশন দেখতে পাবে। তো তোমাদের এই এখন যে তোমাদের স্টেজ, সেই স্টেজ অনুসারে তোমাদের বইয়ে যতটুকু আছে সেখান থেকে আমি আলোচনা করছি। বন্ধুরা, শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্লুকোজ।
তো গ্লুকোজ অর্থাৎ এখানে গ্লুকোজকে আমি এক অণু গ্লুকোজ ধরে আগাবো, অর্থাৎ এখানে গ্লুকোজকে আমি এক অণু গ্লুকোজের মানে ভেঙে যেটা তৈরি হয় সেই ব্যাখ্যায় যাব। তোমরা ধরেই নিবে যে সমস্ত মানুষ মানে জীবদেহের সমস্ত কোষে কিন্তু যত অণু গ্লুকোজ আছে সব অণু গ্লুকোজের মধ্যে কিন্তু একই ঘটনা ঘটবে, অর্থাৎ এক অণু গ্লুকোজে যা ঘটছে গ্লুকোজ ভেঙে যা তৈরি হচ্ছে সমস্ত অণু গ্লুকোজ ভেঙে একই জিনিস তৈরি হবে। তাহলে আমরা যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজ, এবং গ্লুকোজ এখানে কি হচ্ছে ভাঙছে, এবং গ্লুকোজ ভাঙার একটা সিস্টেম আছে। এখানে বিক্রিয়া ঘটে 9টি পর্যায়ক্রমে। বিক্রিয়া শেষে এখানে কি তৈরি হচ্ছে পাইরুভিক অ্যাসিড, অর্থাৎ এখানে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে 2 অণু, এপাশে এক অণু এপাশে এক অণু ভাগ করে দেখানো হয়েছে। তো এই পাইরুভিক অ্যাসিড তৈরি যে হবে 9টি পর্যায়ক্রমিক বিক্রিয়া শেষে, এখানে কি উৎপাদন হবে? এখানে উৎপাদন হবে 4 অণু এটিপি এবং 2 অণু NADH2, অর্থাৎ এইটুকু প্রক্রিয়া, এই প্রক্রিয়াটুকু অর্থাৎ গ্লুকোজ থেকে 9টি পর্যায়ক্রমিক বিক্রিয়া করে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়া পর্যন্ত যে ঘটনাটি, এই ঘটনাটিকে আমরা বলছি গ্লাইকোলাইসিস, অর্থাৎ গ্লুকোজ ভেঙে যাওয়ার প্রক্রিয়া। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমরা এখানে দেখতে পাচ্ছি 4টি এটিপি তৈরি হয়েছে, 2টি NADH2 তৈরি হয়েছে। তো এই প্রক্রিয়াটি যে সংগঠিত হলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, এই প্রক্রিয়া সংগঠিত হতে কিন্তু এখান থেকে 2টি এটিপি খরচ হয়ে যাবে। এবং বন্ধুরা এই অংশে পরে যদি যাই তাহলে দেখতে পাবো যে পাইরুভিক অ্যাসিড, প্রতি অণু পাইরুভিক অ্যাসিড আবার ভাঙছে, ভেঙে এখানে কি কি তৈরি হবে অ্যাসিটাইল কোয়ে। এখানে দেখা যাচ্ছে দুই পাশে অ্যাসিটাইল কোয়ে, এখানে 3 কার্বন বিশিষ্ট ইয়ে থাকে। তো অ্যাসিটাইল কোয়ে তৈরি করার সময় এখানে তৈরি হচ্ছে 2 অণু NADH2 এবং এখানেও তৈরি হচ্ছে 2 অণু NADH2 এবং প্রতি পাশে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। তো এইটুকু প্রক্রিয়া সংঘটিত হতে এখানে বিক্রিয়ার সংখ্যা হচ্ছে 4টি, অর্থাৎ প্রথমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সম্পন্ন হতে 9টি বিক্রিয়া সম্পন্ন হয়েছে। এখানে পাইরুভিক অ্যাসিড ভেঙে আবার অ্যাসিটাইল কোয়ে পর্যন্ত বিক্রিয়ার সংখ্যা ছিল 4টি বিক্রিয়া। এরপরে যখন এই যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে NADH2, কার্বন ডাই অক্সাইড, অ্যাসিটাইল কোয়ে, এই 3টি প্রোডাক্ট তৈরি হওয়ার পরে এখানে যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো, অ্যাসিটাইল কোয়ে কি কোএনজাইমকে বলা হচ্ছে। এখানে অ্যাসিটাইল কোএনজাইম তৈরি হওয়ার পরে এই অ্যাসিটাইল কোএনজাইম আবার ক্রেবস চক্রে প্রবেশ করছে। খেয়াল করো এখানে আমরা ক্রেবস চক্র দেখতে পাচ্ছি। তোমরা ক্রেবস চক্র সম্পর্কে নিশ্চয়ই জানো। বিজ্ঞানী হ্যান্স ক্রেবস, তিনি হচ্ছে প্রাণ রসায়নবিদ, উনি এই চক্রটি আবিষ্কার করেছেন, এই জন্য তার নাম অনুসারে এই বিক্রিয়ার নাম দেওয়া হয়েছে ক্রেবস চক্র। তো অ্যাসিটাইল কোয়ে যখন ক্রেবস চক্রে প্রবেশ করবে, এই ক্রেবস চক্রের ভিতরে বিক্রিয়া সংঘটিত হবে 10টি। তো এই 10টি পর্যায়ক্রমিক বিক্রিয়া যখন শেষ হবে তখন এখানে আবার তৈরি হবে কি 2 অণু কার্বন ডাই অক্সাইড, এখানে এখন 2 অণু, এখানে 2 অণু এবং একই সঙ্গে তৈরি হবে 3 অণু NADH2, 1 অণু FADH2 এবং 1 অণু GTP। বন্ধুরা আমরা সবাই জানি এগুলো সবই কিন্তু হচ্ছে এনার্জি, এগুলো কিন্তু সবই পরবর্তীতে এটিপি তৈরি করতে পারে, ভেঙে এটিপি তৈরি হয়। তাহলে আমরা কি দেখলাম যে গ্লুকোজ, 1 অণু গ্লুকোজ প্রথমে 9টি পর্যায়ক্রমিক বিক্রিয়া শেষে পাইরুভিক অ্যাসিড তৈরি করলো 2 অণু, একই সঙ্গে তৈরি করলো 4 অণু এটিপি, 2 অণু NADH2 এবং এখানে এইটুকু প্রক্রিয়াকে আমরা বলছি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি সংগঠিত হতে এখানে এই 4 অণু এটিপি থেকে 2 অণু এটিপি খরচ হয়ে যাচ্ছে। এরপরে পাইরুভিক অ্যাসিড আবার 4টি পর্যায়ক্রমিক বিক্রিয়া হচ্ছে, সেটি শেষে এটি অ্যাসিটাইল কোয়ে তৈরি করছে, একই সঙ্গে তৈরি করছে কার্বন ডাই অক্সাইড, NADH2 এবং এই অ্যাসিটাইল কোয়ে আবার যখন ক্রেবস চক্রে প্রবেশ করছে সেখানে আবার 10টি বিক্রিয়া সংঘটিত হচ্ছে। তো এই 10টি বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় এখানে তৈরি হচ্ছে 3 অণু NADH2, 1 অণু FADH2, 1 অণু GTP, অর্থাৎ এখানে অ্যাসিটাইল কোয়ে ভেঙে যা তৈরি হচ্ছে অপর পাশে ঠিক একই জিনিস তৈরি হচ্ছে। কারণ আমরা জানি প্রথমে 1 অণু গ্লুকোজ ভেঙে কিন্তু পাইরুভিক অ্যাসিড 2টা তৈরি হয়েছিল। তো বিক্রিয়া যখন ঘটবে এই পাইরুভিক অ্যাসিডেও যে ঘটনা ঘটবে এই পাইরুভিক অ্যাসিডেও একই ঘটনা ঘটবে। তাহলে এইটুকু বিক্রিয়াকে আমরা বলছি ক্রেবস চক্র। এবং খেয়াল করো বন্ধুরা, এই গ্লাইকোলাইসিস এবং পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির পর্যন্ত এই ঘটনাটি ঘটছে হচ্ছে সাইটোপ্লাজমে।
আর যখনই অ্যাসিটাইল কোয়ে থেকে ক্রেবস চক্রে প্রবেশ করবে সেই ঘটনাটি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোষে কিন্তু দুই জায়গা মিলে এই কাজটি সংগঠিত হয়। প্রথমে ঘটে সাইটোপ্লাজমে, তারপরে ঘটে মাইটোকন্ড্রিয়াতে। এবং আমরা আগেই বলেছি যে এই ক্রেবস চক্রের এই বিষয়টি আবিষ্কারকার স্যার হেনস ক্রেবস, এবং সে হচ্ছে ইংরেজ বিজ্ঞানী। তোমাদের কিন্তু জ্ঞানমূলক প্রশ্নে এই অংশটি আসে। এবং বন্ধুরা, সবচেয়ে ইসের কথা হচ্ছে যে এই অধ্যায়টা থেকে প্রচুর পরিমাণে জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু আমরা পাই। তোমাদের নির্বাচনী প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্নের জন্য অধ্যায়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা মনোযোগ দিয়ে এই অধ্যায় প্রত্যেকটি লাইন পড়বে। এরপরে আসি ইলেকট্রন প্রবাহতন্ত্র। অর্থাৎ ওই যে আমরা যে বিক্রিয়াগুলো দেখে আসলাম, ওখানে কিন্তু অনেক কিছু তৈরি হয়েছে। তো সেই অনেক কিছুর মধ্যে আমরা NADH2 কে দেখেছি, NADH+ এবং FADH2। এইগুলো কি হয়? এগুলো জারিত হয়। তার মাধ্যমে মনে আছে তো? অক্সিজেনের সাহায্যে। এটি জারিত হয়ে কি তৈরি হবে? প্রথমে তৈরি হবে ATP, তারপরে পানি, উচ্চ শক্তির ইলেকট্রন এবং প্রোটন। অর্থাৎ এই NADH2, FADH2 এগুলো জারিত হয়ে ATP। আমরা বলেছি এর আগে যে যতগুলো ওখানে আমরা দেখেছি সবগুলো কিন্তু ATP তে পরিবর্তন হতে পারে, এবং পরবর্তীতে সেই ঘটনাটাই ঘটে। অর্থাৎ ATP, পানি, উচ্চ শক্তির ইলেকট্রন এবং প্রোটন, এবং এখান থেকেই কিন্তু আমরা এনার্জি পাই। এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে কি হলো? এক অণু গ্লুকোজ ভেঙে মানে সম্পূর্ণরূপে জারিত হবে। এখানে কোনো অংশ কিন্তু অবশিষ্ট থাকবে না। সম্পূর্ণরূপে জারিত হয়ে আমরা মোটমাট কি পাচ্ছি? 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি, 38টি ATP। অর্থাৎ এই বিষয়গুলো, অর্থাৎ এই কয়টা জিনিস, অর্থাৎ এক অণু গ্লুকোজ ভেঙে সম্পূর্ণরূপে ভেঙে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি এবং 38টি ATP উৎপন্ন হচ্ছে। অর্থাৎ টোটাল বিক্রিয়াটি সম্পন্ন করার পর একটা অণু গ্লুকোজ ভেঙে শেষ পর্যন্ত কিন্তু আমি প্রচুর এনার্জি পাচ্ছি। অর্থাৎ এই যে 38টি ATP, এখান থেকে কিন্তু প্রচুর এনার্জি তৈরি হয়। আমরা যে কায়িক শ্রম করি তখন এই ATP ভেঙেই কিন্তু আমাদের দেহে শক্তির যোগান হয়। আমরা একটু জেনে রাখি, এখানে আমরা দেখতে পাচ্ছি এক অণু NADH2 বা NADH+, যেটাই বলি, এটা যদি ভেঙে 3 অণু ATP তৈরি হয়। এক অণু FADH2 ভেঙে 2 অণু ATP তৈরি হয়। আর এক অণু GTP ভেঙে 1 অণু ATP তৈরি হয়। অর্থাৎ এখানে GTPর যে মান, সেটার মান ATP সমান। অর্থাৎ আমরা যদি ওইখানে পিছনের যে বিক্রিয়াটি দেখে আসলাম, গ্লাইকোলাইসিস বিক্রিয়া থেকে শুরু করে একেবারে ইলেকট্রন প্রবাহ তন্ত্র পর্যন্ত যতগুলো NADH2, যতগুলো ATP, যতগুলো GTP, যতগুলো FADH2 উৎপাদিত হয়েছে, সবগুলো কিন্তু ভেঙে মোটমাট 38টি ATP উৎপন্ন হয়। আমরা এটা ছকের সাহায্যেও কিন্তু খুব সহজেই সাজাতে পারি যে কিভাবে তৈরি হয়। আসি অবাত শোষণ। এতক্ষণ আমরা যেটা আলোচনা করেছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে সেখানে অক্সিজেন ব্যবহৃত হয়েছে। অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এবং অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির প্রক্রিয়া, ওখানে কিন্তু সাইটোপ্লাজমে অক্সিজেনের প্রয়োজন ছিল না, কিন্তু যখনই ইলেকট্রন প্রবাহ তন্ত্র বা ক্রেবস চক্রে প্রবেশ করেছে সেখানে কিন্তু অক্সিজেন প্রয়োজন হয়েছে। কিন্তু এখানে অবাত শোষণে কিন্তু আমরা আগেই জেনে আসছি যে কি প্রয়োজন হয় না? অক্সিজেনের প্রয়োজন হয় না। তো দেখি আমরা এখানে কি তৈরি হয়। এটি অসম্পূর্ণভাবে জারিত হয়, কারণ আমরা সবাত শোষণে দেখে আসছি সেটি সম্পূর্ণ জারিত হয়, কিন্তু এটি হচ্ছে অসম্পূর্ণ রূপে জারিত হয়। কেন জারিত হয় সেটাও আসছি। কি তৈরি হচ্ছে? 2 অণু পাইরুভিক অ্যাসিড। একইভাবে আমরা কিন্তু আগেও দেখে আসছি সবাত শোষণে কিন্তু 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে। 4 অণু ATP, সেই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মতো, এবং 2 অণু NADH2। অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সেম হচ্ছে, যেহেতু ওখানে কোনো অক্সিজেনের প্রয়োজন হচ্ছে না। নেক্সট কি হচ্ছে? ওই যে পাইরুভিক অ্যাসিড, সেটি বিজারিত হচ্ছে। কিভাবে বিজারিত হচ্ছে? কারণ আমরা জানি যে এখানে কিন্তু অক্সিজেন নেই, সো এখানে বিজারিত হবে সাইটোপ্লাজমে অবস্থিত এনজাইমের কার্যকারিতায়। সাইটোপ্লাজমে আগে থেকে যে এনজাইমগুলো স্টোর থাকে, প্রতিনিয়ত উৎপাদিত হয়, সেই এনজাইমগুলো এখানে মানে কাজ করবে।
এই পাইরুভিক অ্যাসিডকে ভাঙতে। কি তৈরি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড, ইথাইল অ্যালকোহল। আমরা কিন্তু আগের রিঅ্যাকশনে ইথাইল অ্যালকোহল পাইনি, সবাত শোষণে কোনো ইথাইল অ্যালকোহল ছিল না, কিন্তু এখানে কিন্তু আমরা কি পেলাম? ইথাইল অ্যালকোহলকে পেলাম। আর পেলাম কি? ল্যাকটিক অ্যাসিড। অর্থাৎ এখানে এরকমটা হতে পারে, বিষয়টা এরকম যে এটি বিজারিত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং ইথাইল অ্যালকোহল তৈরি করবে অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে। বিষয়টা কিন্তু মাথায় রাখবে যে কার্বন ডাই অক্সাইড অথবা ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড, কোনো কোনো ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। অর্থাৎ এখানে যেহেতু এটি অসম্পূর্ণ বিজারণ, এই ধরনের উপাদান তৈরি হয় এবং এটাকে কিন্তু আমরা বলি ফার্মেন্টেশন। তোমরা গাজন প্রক্রিয়ার নাম শুনেছ। এই গাজন প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল তৈরি হয়, কোনো কোনো ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। অর্থাৎ অবাত শোষণটা কিন্তু এক ধরনের ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া। কি ঘটে? এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া দেখলাম আমরা অবাত শোষণে, এখানে উৎপন্ন বিজারিত এনএডি জারিত হয়ে আমরা দেখতেই পাচ্ছি এখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে, ইলেকট্রন, প্রোটন এবং শক্তি নির্গত করে এবং এটি ব্যবহৃত হয়ে ল্যাকটিক অ্যাসিড ক্ষেত্র বিশেষে ইথানল তৈরি হয়। অর্থাৎ এখানে কিন্তু অপশন আছে, কখনো ইথানল তৈরি হয়, কখনো ল্যাকটিক অ্যাসিড। ডিপেন্ড করবে হচ্ছে কোন বস্তু এখানে জারিত হচ্ছে বা জারিত হচ্ছে। অপরদিকে যেহেতু অক্সিজেন নেই, তার অভাবে অক্সিডেটিভ ফসফোরাইলেশন এখানে চলে না। তার কারণে কি হয়? এই অবাত শোষণে এক অণু গ্লুকোজ মাত্র ভেঙে 2 অণু এটিপি তৈরি করে। অর্থাৎ আমরা যখন সবাত শোষণ সম্পর্কে দেখেছি, সেখানে দেখলাম এক অণু এটিপি গ্লুকোজ ভেঙে 38টি এটিপি তৈরি করেছিল। আর অবাত শোষণে দেখতে পাচ্ছি এক অণু গ্লুকোজ ভেঙে মাত্র 2 অণু এটিপি পাওয়া যাচ্ছে। অর্থাৎ এনার্জির পরিমাণ এখানে খুবই কম। অর্থাৎ সবাত শোষণে এনার্জি অনেক বেশি তৈরি হচ্ছে, অবাত শোষণে এনার্জি খুব কম তৈরি হচ্ছে। তো পুরো প্রক্রিয়াটাতে আমরা কি শিখলাম, কি জানলাম বন্ধুরা? আমরা শিখলাম শ্বসন কি, সবাত ও অবাত শোষণ কি, সবাত এবং অবাত শোষণের ধাপগুলো। বন্ধুরা, মনে হতে পারে অনেক কঠিন। আশা করি এই আলোচনার পরে তোমাদের এই কঠিন বিষয়টি ভয় দূর হয়ে যাবে এবং ভয় ভেঙে যাবে। তোমরা আশা করি বই খুলে আবারও আলোচনা করবে এবং নিজেদের মধ্যে নিজেরা যদি বসে বসে বই পড়ো বা আমার এই ভিডিওটি বারে বারে দেখো, তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। এবং একটা কথা মনে রাখবে, কোনো জিনিস মনে রাখতে পারার বড় উপায় হচ্ছে ওই বিষয়টিকে বারে বারে অনুশীলন করা, বারে বারে পড়া। তাহলেই তুমি সেটিকে মনে রাখতে পারবে, ভুলে যাওয়ার ভয় আর থাকবে না। তো অনেকক্ষণ তো হলো, আমরা একটা বাড়ির কাজ করব। বাড়ির কাজটি কি? সবাত শোষণ কিভাবে সম্পন্ন হয় সেই ধাপগুলো লিখবে। তুমি যদি মনে করো যে না, এটি তোমার আরো একবার বুঝতে হবে, তাহলে তুমি ভিডিওটি আবার দেখবে, প্রয়োজনে পজ করে করে দেখবে। তাহলে দেখবে যে তুমি এই বিষয়টি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাচ্ছ। যদি এই বিষয়ে তোমাদের আরো কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেব। এবং আশা করি তোমরা সবাই পড়াশোনা করছো, কারণ এখন জ্ঞান বৃদ্ধির জন্য নিজের পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নেই। কেউ যেন বলতে না হয় তোমাকে যে তুমি পড়তে বসো, কারণ তোমার নিজের পড়াশোনা নিজের কাজে লাগবে, জ্ঞান বৃদ্ধির জন্য কাজে লাগবে। পড়াশোনা কিন্তু অন্যের জন্য নয়, নিজের জন্য। তাহলে বন্ধুরা, ভালো থাকো এবং এর পরবর্তীতে আবারও কোনো একটি লেসন নিয়ে হাজির হয়ে যাব এবং সেই পর্যন্ত তোমাদের সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।